প্রকৃতি আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকে, তাই তার ডাকে সাড়া দিয়ে আমি যখনই সময় পাই পাড়ি দিই দূর দূরান্তে, তার রূপসুধা পান করার জন্য, তার কোলে ভেসে বেড়াবার জন্য। আজ আমি প্রায় 1000 কিলোমিটার পাড়ি দিয়ে এসছি আমাদেরই অঙ্গরাজ্য মেঘালয়তে। আজ 30শে অগস্ট 2024। আমি শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর পথে এই অপূর্ব সুন্দর উপত্যকা দেখে আমি দাঁড়িয়ে গেলাম, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম সেই দিকে। প্রকৃতির কোলে পেঁজা তুলোর মতো ভাসমান মেঘ দেখতে দেখতে আমি আজকে চললাম আমার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমি এখন এসে পৌঁছলাম মফলং স্যাক্রেড ফরেস্টে। তার আশেপাশের সৌন্দর্যটা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন বন্ধুরা, শুধু ল্যান্ডস্কেপটা দেখুন, চোখ জুড়িয়ে যাবে। কি অসাধারণ ল্যান্ডস্কেপ! এইটা হচ্ছে জঙ্গল, এইটা হচ্ছে জঙ্গল, স্যাক্রেড ফরেস্ট যেটাকে বলা হয়। আমার গাইড এখানে হায়ার করা আছে, আমি যাব এই জঙ্গলের ভেতরে যাব। আর কেন এই জঙ্গলটাকে স্যাক্রেড ফরেস্ট বলা হয় সেটাও আমি আপনাদের বলবো ওইখানে গিয়ে। কিন্তু আপাতত এই ভিউটা দেখুন, কি সুন্দর ল্যান্ডস্কেপ। দূর দূরান্ত অবধি যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, অসীম দূর অবধি বিস্তৃত। ওহ আচ্ছা, আমি কিন্তু এখন যাচ্ছি ওই জঙ্গলটায়। আমার সাথে একজন গাইড রয়েছেন, উনি আমাকে গাইড করে দেবেন বিষয়গুলো। এখানে কিন্তু গাইড ছাড়া জঙ্গলের ভেতরে কিন্তু কোনোভাবে অ্যালাউ না। গাইড আপনাকে হায়ার করতেই হবে আপনি যদি জঙ্গলের ভেতরে যেতে চান। দারুণ ল্যান্ডস্কেপ, জঙ্গলের ভেতরে এবার যাব, আপনাদের দেখাবো সমস্ত কিছু। হাউ মাচ টাইম ইট উইল টেক? 30 minutes. It will take 30 minutes inside the forest. এই দেখুন জঙ্গলের ভেতরে আমরা সবে ঢুকলাম। এবার আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে এগিয়ে যাব আর বিষয়টা দেখব কি আছে, আপনাদেরও দেখাবো। এই গাছটা রডোডেন্ড্রন গাছ। এই গাছ কিন্তু এই জঙ্গলে অনেক দেখা যায়। প্রাচীন মেঘালয়ার খাসি পার্বত্য অঞ্চলের বাসিন্দারা এবং রাজা মহারাজারাও এই জঙ্গলে তাদের পূজার্চনা সহ বিভিন্ন রকম রীতি রেওয়াজ পালনের জন্য আসতো। মূলত সেই থেকেই এই জঙ্গলকে পবিত্র জঙ্গল বলা হয় এবং তাদের ওই রীতি রেওয়াজ এই সমস্ত গাছগুলোকে কেন্দ্র করেও কিন্তু হতো। জঙ্গলের ভেতরটা দেখুন, একটা গা ছমছমে পরিবেশ, কিন্তু চারিদিকে ওই পোকামাকড়ের আওয়াজ, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। এই গাছটা রুদ্রাক্ষ গাছ, বাংলায় যাকে রুদ্রাক্ষ বলা হয়। 250 থেকে 300 বছরের পুরনো এই গাছ এই জঙ্গলে কিন্তু অনেক দেখা যায় এবং আসল রুদ্রাক্ষ কিন্তু এই জঙ্গলে পাওয়া যায়। জঙ্গলের ভেতরটা কিন্তু অসাধারণ, একটা গা ছমছমে পরিবেশ। তো সাথে একজন কেউ আছে বলে অতখানি ভয় লাগছে না, কিন্তু সত্যি গা ছমছমে পরিবেশের ভেতরে। দেখুন এটা পাইন গাছ, আর তার পাশেই যে গাছটা দেখছেন এই গোড়া থেকে এটা ওক গাছ। এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির মাশরুম দেখা যায়। কিছু প্রজাতির মাশরুম দিয়ে এখানকার মহিলারা তাদের কানের দুলও তৈরি করেন। সম্পূর্ণ মেঘালয়তে কিন্তু এরকম প্রচুর মনোলিথ দেখা যায়, যেগুলো এখানকার ঐতিহ্য বলে মানা হয়। এই জঙ্গলে কিন্তু নানা রকম ওষুধি গাছও দেখতে পাওয়া যায়, যেমন এই গাছটা। নানা রকম ওষুধ এই গাছ থেকে তৈরি করা হয়।
জঙ্গলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো হিউম্যান ইন্টারফিয়ারেন্স এখানে নেই। জঙ্গল প্রকৃতি তার নিজের নিয়মেই এখানে রয়েছে। গাছ ঝড়ে পড়ে গেছে সেটাকেও মানুষ কাটেনি। ওদের বক্তব্য হচ্ছে এই জঙ্গলের যা রয়েছে সেগুলো অটোমেটিক্যালি এই জঙ্গলের মতো করেই থাকবে, কোনো সাধারণ মানুষ বা বাইরের কিছুর ইন্টারফিয়ারেন্স হবে না। আচ্ছা, এই স্যাক্রেড ফরেস্ট যখন দেখতে আসবেন তখন কিন্তু এই স্যাক্রেড ফরেস্টটা হচ্ছে এই দিকে, যেটা দেখে এলাম আমি। এই স্যাক্রেড ফরেস্টের পর কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে খাসি হেরিটেজ ভিলেজ। হ্যাঁ, খাসি হেরিটেজ ভিলেজ। এর ভেতরে কিন্তু এই খাসি পার্বত্য অঞ্চলের খুব পুরনো দিনের জিনিসপত্রগুলো এখনও অক্ষত আছে, বা সেই রকম ধাঁচের বাড়ি, সেই রকম কালচার, কীরকম কী কালচার ছিল সেইগুলো আপনি এই ভেতর থেকে গিয়ে, এই যে গেট রয়েছে এখানে টিকিট কাউন্টার রয়েছে, আলাদা করে আবার আপনাকে টিকিট কাটতে হবে। এখানকার জন্য সেপারেট টিকিট, স্যাক্রেড ফরেস্টের জন্য, খাসি হেরিটেজ ভিলেজের জন্য সেপারেট টিকিট কাটতে হবে। 30 টাকা দাম এখানের টিকিটের। আমি আর ভেতরে যাচ্ছি না, তো আপনাদেরকে বিষয়টা বলে দিলাম। এই যে দূর থেকে আশা করি দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলো, মানে ঘরগুলো যেগুলো খড়ের চাল দিয়ে বানানো রয়েছে, ওখানে কিন্তু মানে খাসি পার্বত্য অঞ্চলের যে প্রাচীন বাসিন্দারা তাদের ব্যবহারযোগ্য জিনিসপত্র, তার সাথে কীরকম কী বাড়িঘর হতো, কীরকম কী তাদের জীবনযাত্রার কিছুটা আঁচ আপনি কিন্তু ভেতরে গেলে বুঝতে পারবেন। আমি আর ভেতরে যাচ্ছি না, এখানকার স্থানীয়দের মুখে কিছুটা শুনেছি, কিছুটা জেনেছি। তো আমি এখন আমার পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। এখানে কিন্তু কিছু ব্রেকফাস্ট টাইপের খাবারও পাওয়া যায়, যেমন আমি ম্যাগি খাচ্ছি, তার সাথে আপনারা লাঞ্চের খাবার দাবার ওখানে পেয়ে যাবেন, যেমন রাইস পাওয়া যাবে, রুটি পাওয়া যাবে, সবজি পাওয়া যাবে, চিকেন পাওয়া যাবে। দাম ঠিকই আছে, দাম খুব একটা বেশি না, খাবার ভালো, খারাপ না। আর এখানে একটাই ক্যাফে টাইপের আছে, খাওয়া দাওয়া করতে চাইলে এখানেই আপনাকে করতে হবে, আর এখানে অন্য কোনো দোকান নেই। খাবার ভালো, খারাপ না, এখানে আসবেন, খেতে পারেন, নিঃসন্দেহে খেতে পারেন। আচ্ছা, আমি কিন্তু এখন আছি মফলং বলে একটা ভিলেজ, মানে স্যাক্রেড ফরেস্ট যেখানে দেখতে গেছিলাম সেটাও কিন্তু মফলংয়ের আন্ডারেই পড়ে। তো এইখানে আমি রাস্তায় নেমে পড়লাম গাড়িতে যেতে যেতে। এইখানকার এটা একটা ভিলেজ হওয়া সত্ত্বেও এখানকার এত সুন্দর পরিবেশ, মানে ঘরগুলো এত সুন্দর সাজানো গোছানো, মানে আমি না দেখে থাকতে পারলাম না, আপনাদেরও দেখাবো, দেখুন। মফলং স্যাক্রেড ফরেস্টে এলে এই মফলং গ্রামটাতে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, ভালো লাগবে। দেখবেন এখানকার মানুষের জীবনযাত্রা কতখানি উন্নত। চোখের সামনে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কত সুন্দর সুন্দর বাড়িঘরদর। মেঘালয়ার বেশিরভাগ জায়গাতে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলে। সমাজে মেয়েরাই বেশি প্রাধান্য পায়। বিয়ের পরে ছেলেরা মেয়েদের বাড়িতে আসে এবং থাকে, এবং মেয়েদের টাইটেল ছেলেরাই পায়। এমনকি এখানকার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু মেয়েরাই হয়। আমরা তো চেরাপুঞ্জির দিকে যাচ্ছি, তো শিলংয়ে জাহিরদার সাথে আলাপ হলো। জাহিরদা এখানে দীর্ঘদিন ধরেই থাকে, তো জাহিরদা হচ্ছে এখানকার মানুষের কালচার বা এই জায়গাগুলো সম্বন্ধে অনেক কিছুই জাহিরদার থেকে জানতে পারছি। আমি জাহিরদার কিন্তু নাম এবং ফোন নাম্বার আমি কিন্তু দিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে। আপনারা পরবর্তীকালে যদি শিলং আসেন, এখানে কিন্তু চেরাপুঞ্জি বা যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু জাহিরদার থেকে আপনারা জানতে পারবেন, এবং জাহিরদা গাইড করে আপনাদেরকে ঘুরিয়েও দিতে পারবে। আরেকটা কথা, জাহিরদা যেটা এক্ষুনি বলছিল, এখানে কিন্তু আপনি সব দোকান পাবেন কিন্তু ওষুধের দোকান পাবেন না। সুতরাং যার কিছু সমস্যা আছে সে কিন্তু ওষুধ নিয়ে আসতে এখানে ভুলবেন না। যারা কোনো কিছু রোগী বা যাদের কিছু হার্টের প্রবলেম বা যে কোনো ধরনের প্রবলেম, ওষুধ কিন্তু পাওয়া এখানে খুব চাপের ব্যাপার। তো শিলংয়ে জাহিরদা যেটা বলছে শিলংয়ে পাবেন, কিন্তু এখানে পাবেন না। কিন্তু কেন জাহিরদা এরকম কেন? এখানে লোক বেশি বেমার হলে সব শিলংয়ে যায়, এখানে কোনো রকম পরিস্থিতি নাই, মানে হসপিটাল। আচ্ছা, সব কিছু শিলংয়ে। আর এখানে লোক বেমারও খুব কম। আচ্ছা, ভালো পরিশ্রম করে, ভালো খায়, ফল খায়,
মশলা মশলি খাই না। তো জাহিদা যেটা বলছে সেটা হলো এখানকার মানুষের যে জীবনযাত্রা বা খাওয়া দাওয়া, সেটাই হচ্ছে এটার কারণ। মানে বিষয়টা হলো যে এত পরিশ্রম এরা করে, তার সাথে খাবার দাবার সমস্ত কিছু বয়েল, তাই জন্য মানুষ এখানে সুস্থ থাকে, চট করে লাগে না। কিছু এমার্জেন্সি হলে গাড়ি করে শহরেই যায়, মানে নিয়ারেস্ট শহর এখানে শিলং যে রয়েছে, শিলংই যায় আর কি। আপনারা কি আমার একটা কথা শুনবেন কি না বলুন? যদি বলেন হ্যাঁ, তাহলেই আমি বলবো। আমি বলছি এত হিল স্টেশন রয়েছে, কিন্তু আপনারা জীবনে একবার না একবার মেঘালয় অবশ্যই আসবেন। এর যে এত সিনিক বিউটি, মানে প্রকৃতির যে এত রূপ হতে পারে, সেটা আপনি এখানে না এলে কখনোই বুঝতে পারবেন না। আমি দেখাবো, এখানে একটা ভ্যালি রয়েছে, এখানে একটা ল্যান্ডস্কেপ রয়েছে, আপনি দেখুন। আমি বলছি মেঘালয় আপনাকে পাগল করে দেবে। জাস্ট দেখুন ল্যান্ডস্কেপটা, কি অসাধারণ ল্যান্ডস্কেপ। যাই হোক, এই প্রকৃতির সৌন্দর্যকে সাক্ষী করে সবুজ পাহাড়ে ঘেরা পার্বত্য রাস্তাপথ দিয়ে আমি চলেছি বহু প্রতীক্ষিত চেরাপুঞ্জির পথে। মেঘালয়াতে প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার জন্য কোনো ভিউ পয়েন্টে যেতে হয় না, গাড়িতে যেখানেই ব্রেক কষবেন সেটাই ভিউ পয়েন্ট। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, পৃথিবীর যেই জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সেখানে কি বর্ষাকালে যাওয়া ঠিক হবে? আমি বলছি ভয় পাবেন না, চেরাপুঞ্জিকে বর্ষাকালেই সবথেকে বেশি সুন্দর লাগে। সবুজ পাহাড়, এই সুবিস্তীর্ণ তৃণভূমির সাথে এখানকার সবথেকে প্রধান আকর্ষণ জলপ্রপাতগুলো সবাই সক্রিয় থাকে। আমি এখন যাচ্ছি ওয়াকাবা ওয়াটারফলস দেখতে, চলুন আপনাদের দেখাবো। 5 মিনিট এরকম নিচে যেতে হবে। যাওয়ার সময় তো অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় অনেক অসুবিধা হয়। এটা দেখুন, এটা ওই ওয়াকাবা ওয়াটারফলস যাওয়ার পথে একটা ঝর্ণাটা খুব সুন্দর লাগছে, কিন্তু ওই ওপর থেকে জল পড়ছে, অনেকগুলো ধাপবে, তারপরে আবার এখানে জল ধাপবে। এইখানে দেখুন জলের স্রোত পড়ে যাচ্ছে, এখানেও আবার এই দিকটাতেও ঝর্ণার মতো সৃষ্টি হয়েছে। দেখুন বন্ধুরা, একটু আগে এই উপত্যকা, এই ল্যান্ডস্কেপের মানে চেহারা ছিল অন্যরকম, আর 5 মিনিটের ভেতরে এর চেহারা অন্যরকম হয়ে গেছে। আমি যখন ওয়াকাবা ওয়াটারফলস দেখতে গেছিলাম, তখন কিন্তু এই একই উপত্যকাকে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যদি দেখে থাকেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। 5 থেকে 7 মিনিট হয়েছে আমি যখন ওপরে উঠে আসছি। দেখুন কি অবস্থা, এই জায়গাটা দেখুন, এই মাত্র পুরো মেঘে ঢেকে গেল ল্যান্ডস্কেপটা। কি আশ্চর্য, কি অভূতপূর্ব পরিবর্তন! কয়েক মিনিটের ভেতরে প্রকৃতির এত রূপের পরিবর্তন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। ওফ, যে দেখছেন এই ভিডিওটা, আপনি বা আপনারা এই ভিডিওটা দেখে মানে আপনারা চিন্তা করতে পারছেন যে প্রকৃতি কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের ভেতরে কিভাবে রং বদলায়। দেখুন, সেই একই জিনিস, একই পাহাড়। এই দিকটা গেছিলাম, এই দিকটা আছে হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলস। এখান থেকে আমি এই দিক দিয়ে ওপরে উঠে এসেছি, যে দেখুন সিঁড়ি। ওপরে উঠে যখন এই উপত্যকার ছবিটা আমি নিচ্ছি, অদ্ভুতভাবে পুরো উপত্যকাটা মেঘে ঢেকে গেছে। কি অদ্ভুত লাগছে দেখুন। আমি যদি একটুখানি জুম করি দেখতে পাবেন কি অদ্ভুত লাগছে দেখুন। ওয়াও! এই পাহাড়ের সামনে যে সুবিস্তীর্ণ জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হলো বাংলাদেশ। মেঘালয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাংলাদেশকে দেখা যায়।
মেঘালয়া প্রধানত 3টি পাহাড় নিয়ে গঠিত। একটি হলো গারো হিলস, একটি হলো জয়ন্তিয়া হিলস, আর একটি হলো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি খাসি হিলস। প্রধান পর্যটন কেন্দ্রগুলো কিন্তু খাসি হিলসেই অবস্থিত। রামকৃষ্ণ মিশন এইচএস স্কুল, সোহরা, মেঘালয়া। সোহরা হলো চেরাপুঞ্জিরই আরেক নাম। এখানে দেখুন স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করা আছে। লেখাটা পড়ুন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এটা কিন্তু স্বামী বিবেকানন্দেরই বাণী। এর মানেটা হলো এটাই যে জাগো, ওঠো এবং ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। কি অদ্ভুত লাইন দেখুন। চেরাপুঞ্জি যখন আসবেন তখন এই রামকৃষ্ণ মিশন স্কুলটা পারলে একবার ঘুরে দেখবেন। মেঘালয়াতে যত রামকৃষ্ণ মিশন রয়েছে তার ভেতরে এটাই হলো মেন রামকৃষ্ণ মিশন স্কুল এবং হেড অফিসও বলতে পারেন। এখানে একটা মিউজিয়াম আছে নিচে। আমার তো আজকে চেরাপুঞ্জি আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, তাই জন্য মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে। আপনারা যদি কখনো সকালের দিকে আসেন তাহলে মিউজিয়ামটাও ঘুরে দেখবেন। পাহাড়ের কোলে কি অপূর্ব শিক্ষা প্রতিষ্ঠান দেখুন। এই জায়গাটা কিন্তু আপনার মন কাড়বে। এই দিকটা রয়েছে ছাত্রদের খেলার মাঠ, আর তার পাশে রয়েছে ছাত্রদের হোস্টেল। পড়াশুনো করার জন্য একটি আদর্শ স্থান এবং ব্রহ্মচর্য সম্পন্ন করার জন্য একটি আদর্শ স্থান। আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য এই স্কুলটাকে ভেবে দেখতে পারেন। মর্নিং এভরিওয়ান। কালকে ঘুম খুব ভালো হয়েছে। চলুন আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে আসি। চেরাপুঞ্জিতে আমি যেই হোটেলে রয়েছি সেই হোটেলের বাইরের দৃশ্যটা আসুন। এই হলো হোটেলের বাইরের দৃশ্য। কি অপূর্ব পাহাড় দেখুন, চতুর্দিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে আমার হোটেলের সামনে ব্যালকনিটা। সেই ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমি দেখছি কি অসাধারণ ভিউ দেখুন। ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। এই পাহাড়ের গা বেয়ে এই পাহাড়ের গাগুলোকে ঝর্ণা পড়ছে। ওইখানে একটা ঝর্ণা আছে, এখানে একটা ঝর্ণা আছে। দেখুন কি রোমাঞ্চকর দৃশ্য। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম দৃশ্য দেখা যায় কেমন লাগে বলুন। আজ সকালবেলা এই বৃষ্টি ভেজা পার্বত্য পরিবেশকে উপভোগ করতে করতে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমার আজকের প্রথম গন্তব্যের দিকে। মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত সেই বিখ্যাত জলপ্রপাত 7 সিস্টার ওয়াটারফলস। কিন্তু যত গাড়ি নিয়ে এগিয়ে চলেছি তত মন যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। যেভাবে এই মেঘ এই উপত্যকাটাকে ঢেকে ফেলেছে, মনে হয় না আমি তাকে দেখতে পাবো বলে। তার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু কিচ্ছু দেখা গেল না। আমি গাড়ি নিয়ে সোজা চলে গেলাম আমার দ্বিতীয় গন্তব্যের দিকে, যেটি আরেকটি গুরুত্বপূর্ণ ওয়াটারফল, কেন্দ্রেম ওয়াটারফল। জানি না সেখানে আমি কি দেখতে পাবো। প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি অবশেষে পৌঁছলাম ভারতবর্ষের 7ম উচ্চতম জলপ্রপাত কেন্দ্রেম ওয়াটারফলসে। কিন্তু এখানেও ভাগ্য আমাকে সাথ দিল না। অধিকাংশ জলপ্রপাতটি মেঘে ঢাকা রয়েছে। কিন্তু আমি ঠিক করলাম আমি কিছুক্ষণ এখানে ওয়েট করব। যদি প্রকৃতি আমার ওপরে সদয় হয়, শেষ অবধি তার দেখা মিলল। দেখুন
আমি যখন কেন্দ্রেম জলপ্রপাত দেখে বেরিয়ে আসছি, দেখলাম আবার জলপ্রপাতটা পুরো মেঘে ঢেকে গেল। তাহলে কি প্রকৃতি আমাকে দেখানোর জন্য তার রূপ ধারণ করেছিল? কিন্তু তা আসলে নয়। প্রকৃতি তার নিজের নিয়মেই খেলা করে, কিন্তু নিজেকে ভাগ্যবান বলে খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, আমি এখন ফিরে আসছি। ফিরে আসার পথে সেই সংশয় আবার দানা বাঁধল। অন্তত ফিরে আসার সময় কি সেই বিখ্যাত জলপ্রপাত সেভেন সিস্টারকে কি আমি দেখতে পাবো? মনে হয় না পাবো বলে, কারণ আবার যেভাবে পুরো উপত্যকা মেঘে ঢেকে গেছে, তাকে দেখা পাওয়ার আশা খুবই কম। মেঘালয়ের রাস্তায় এরকম অনেক ছোট ছোট ঝর্ণা দেখতে পাবেন, যা আপনার মন কাড়বে, আপনার যাত্রাপথকে করে তুলবে আরও রোমাঞ্চকর, আরও মোহময়। মেঘালয়কে যেরকম মেঘের রাজ্য বলা হয়, মেঘালয় কিন্তু ঝর্ণারও রাজ্য। রাস্তায় যেতে যেতে প্রত্যেকটা স্টেপে আপনি ঝর্ণা পাবেন এবং দারুণ সুন্দর সৌন্দর্য। দেখুন আমার পেছনে, রাস্তায় গাড়ি দিয়ে যেতে যেতে আমি নেমে গেছি। এই রকম ঝর্ণা প্রত্যেকটা জায়গাতেই পাবেন। আশপাশের ভিউটা দেখুন, পুরো জায়গা পুরো মেঘে ঢাকা। এদিকে এই দিকটায় কিন্তু খুব সুন্দর ভ্যালি রয়েছে, কিন্তু মেঘে ঢাকা থাকার কারণে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু এই ঝর্ণাটা দেখুন, খুব সুন্দর লাগবে। এই ঝর্ণাটা দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে ঝর্ণাটা পড়ছে এই রাস্তার ধারে। যেতে যেতে আমি গাড়ি থেকে নেমে গেলাম এই ঝর্ণাটা দেখার জন্য। কি সুন্দর দেখুন। দেখুন কি অপরূপ দৃশ্য। কিন্তু কোনোভাবে ওই সেভেন সিস্টার ওয়াটারফলসকে না দেখার বেদনা আমি যেন ভুলতে পারছিলাম না। কিন্তু ওই বাচ্চাদেরকে যেরকম খেলনা দিলে বাচ্চারা সব দুঃখ ভুলে যায়, সেরকম প্রকৃতিও আমাকে বারবার এত সুন্দর দৃশ্য উপহার দিয়ে আমার বেদনাকে ভুলিয়ে রেখেছিল। প্রায় 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি এসে পৌঁছলাম আমার পরবর্তী গন্তব্য গার্ডেন অফ কেভসে। এই জায়গাটায় 12টি জায়গা রয়েছে ঘুরে দেখবার মতো, যার ভেতরে কিছু ছোট ছোট গুহা, কিছু ছোট ছোট ঝর্ণা, তার সাথে আরও কিছু আকর্ষণীয় স্থান রয়েছে। যারা মেঘালয়তে পরিবার নিয়ে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটি একটি আদর্শ জায়গা। আপনি অনায়াসে এক বেলা এখানে কাটিয়ে দিতে পারবেন। আশেপাশে কেউ ছিল না। গুহার ভেতর দিয়ে আমি একাই হাঁটছিলাম। হঠাৎ দেখি অন্ধকারের ভেতর থেকে একটা মেয়ে আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আমি তো চমকে উঠলাম।
তারপরে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে ও ওখানে ফটোশ্যুট করছিল। যেমন নির্জন গুহায় ও আমাকে দেখে ভয় পেয়েছে, আমিও ওকে দেখে ভয় পেয়েছি। এবার বাইরে থেকে এসে গুহাটি থেকে বেরিয়ে আসার পথটি একবার দেখুন। দেখুন আমি কোথায় যাচ্ছি শুধু একবার দেখুন। মায়ের গর্ভে যেরকম একটি শিশু শুয়ে থাকে, সেই রকম আকৃতি একটি পাথরের গায়ে প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয়েছে। দেখুন, এখানে দেখুন, এই পাহাড়ের ভেতর থেকে যে জলটা বেরিয়ে আসছে, এই জলটা একটি উন্নত মানের মিনারেল ওয়াটার। বাজারে আপনি যত পয়সাই দেন না কেন, এই মিনারেল ওয়াটার আপনি পাবেন না। একেই বলা হয় অরিজিনাল হিমালয়ান ওয়াটার। এখানে আসলে এই জল কিন্তু খেতে ভুলবেন না। এখানে বাঁশের বোতল কিনতে পাওয়া যায়, সেই বোতলে এই জল আপনি ভরেও আনতে পারেন। দেখুন, বাঁশের ব্রিজ। পাহাড়ের কোলে এরকম বাঁশের ব্রিজ দিয়ে হাঁটতে কিন্তু দারুণ মজা লাগে। প্রকৃতি আস্তে আস্তে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, রোদ উঠেছে। দেখুন, এই রোদ ঝলমলে পরিবেশে হয়তো সেভেন সিস্টারকে ভালো করে দেখা যেতে পারে। তাই আমি ঠিক করলাম আবার আমি সেখানে যাব। গার্ডেন অফ কেভসে এলে এই হার্ট শেপটা দেখতে ভুলবেন না। এটা পাথরের ওপরে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে, ভালো লাগবে। যাই হোক, আমার কোথাও যেন আর মন বসছে না। মনে হচ্ছে সেভেন সিস্টার যেন আমাকে ডাকছে, তাই আমি সেদিকে রওনা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। গার্ডেন অফ কেভস থেকে বেরিয়ে এসে ড্রাইভারকে বললাম, চলুন সেভেন সিস্টার ওয়াটারফলস। ড্রাইভার বললেন, আবার এতটা পথ যাবেন? যদি প্রকৃতির রূপের আবার পরিবর্তন হয়, কারণ এখানে তো প্রকৃতির রূপের কিছুই ঠিক থাকে না। আমি কোনো কথাই শুনলাম না, গাড়ি ছোটালাম সেভেন সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সেভেন সিস্টার ওয়াটারফলসের এই 7টি ধারা, এই 7টি অঙ্গরাজ্যকে রিপ্রেজেন্ট করে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেই 7টি ধারা এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, তাই জন্যই তার এই নাম। আমি ওপরে রয়েছি, আমার নিচে পাহাড়ের কোলে কিভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে দেখুন। দেখুন, এখান থেকে স্পষ্ট বাংলাদেশ দেখা যাচ্ছে। সেভেন সিস্টারকে দেখার জন্য আমার অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এখনও আমার একটি দেখবার জায়গা বাকি রয়েছে। এদিকে সূর্য প্রায় অস্ত যেতে চলল। আমি তাই গাড়ি নিয়ে দৌড় দিলাম সেই গন্তব্যের দিকে।
আমি এখন এসে পৌঁছলাম ভারতবর্ষের চতুর্থ উচ্চতম জলপ্রপাত নৌকালিকাই ওয়াটারফলসে। প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিয়ে সাক্ষী হলাম এই অপরূপ দৃশ্যের। আশপাশের প্রকৃতি দেখুন কি অপূর্ব, আর তার মধ্যিখান থেকে এরকম একটা ঝর্ণা এত উঁচু থেকে ঝরে পড়ছে। আশপাশেও 2-3টে ঝর্ণা রয়েছে, কিন্তু মেন ঝর্ণাটা হচ্ছে ওইটা, এই যে এইটা দেখুন। মেঘ কোথা কোথা দিয়ে বেরোচ্ছে, এই জন্যই বোধহয় এর নাম মেঘালয়। দেখুন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, মনে হচ্ছে যেন ওইখান থেকে মেঘ বেরোচ্ছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। জলটাও পুরো নীল। কি সুন্দর উপত্যকা, কি দারুণ ভ্যালি। ওয়াও। শিলংকে স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয়, এটা জানতেন তো? আসলে এই নামকরণ ব্রিটিশরাই করেছিল। যেই 7টি অঙ্গরাজ্যের কথা আমি 7 সিস্টারে বলেছিলাম, সেই 7টি অঙ্গরাজ্য নিয়ে একটি রাজ্য ছিল এবং তার ক্যাপিটাল ছিল শিলংয়ে। সুতরাং এই জায়গাগুলোতে ব্রিটিশদের নিয়মিত যাতায়াত ছিল। এই যে সুবিস্তীর্ণ তৃণভূমি দেখছেন, এই রকম অঞ্চল শিলংয়ের আশেপাশে অনেক আছে। যেমন এই অঞ্চলটা যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা চেরাপুঞ্জিতে। এই সবুজ উপত্যকা বর্ষার জন্য কিন্তু সবুজ হয়ে আছে, শীতকালে কিন্তু এই উপত্যকার চেহারা অন্যরকম হয়, বেরিয়ে আসে ধূসর পাহাড়। আর সেই উপত্যকাকে কিন্তু অন্যরকমভাবে সুন্দর লাগে এবং অনেকটা স্কটল্যান্ডের দৃশ্যের সাথে মিল খায়। তাই ব্রিটিশরা এই অঞ্চলকে স্কটল্যান্ড নামে অভিহিত করে। কোনোভাবে চেরাপুঞ্জিকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে আজ যেতে হবে আমার নতুন গন্তব্যে, আমার নতুন গল্পে। কিন্তু চেরাপুঞ্জিকে কথা দিয়ে গেলাম, আমি আবার তোমার কাছে আসব, আবার তোমার কোলে ভেসে বেড়াবো। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন।